কোষে দেখি 1.3-তে ছিল প্রথম প্রশ্নটি, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117, সংখ্যা দুটি হিসাব করে লিখি। তাহলে এই প্রশ্নটির সমীকরণ গঠনের জন্য আমরা প্রথমেই একটি সংখ্যাকে x ধরে নেব। এবার যেহেতু একটি সংখ্যাকে আমরা x ধরেছি, এখানে বলা ছিল সংখ্যা দুটির অন্তর 3, মানে এই সংখ্যা দুটির বিয়োগফল 3 হবে। তাহলে অপর সংখ্যাটি হতে পারে x+3 অথবা x-3, এদের দুজনের মধ্যে একটি হবে। যদি বড় সংখ্যাটি x হয় তাহলে অপর সংখ্যাটি হয়ে যাবে x-3, এবং যদি ছোট সংখ্যাটি x হয় তাহলে অপর সংখ্যাটি হয়ে যাবে x+3। আমরা ছোট সংখ্যাটিকেই মনে মনে x ধরে নিচ্ছি, তাহলে আমাদের অপর সংখ্যাটি হয়ে যাবে x+3। এবার এই প্রশ্নেই বলা আছে এই দুটির সংখ্যার বর্গের সমষ্টি 117। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই সমীকরণটি গঠন করতে পারি। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে x² প্লাস x+3² ইকুয়াল টু 117। এটাই হচ্ছে আমাদের সমীকরণের প্রাথমিক রূপ। এই সমীকরণটিকে আমরা একটু ক্যালকুলেশন করেই ax² প্লাস bx প্লাস c এই ফর্মে নিয়ে আসতে পারি। তাহলে প্রথমেই আমাদের এখানে একটা যে স্কোয়ার আছে, এই স্কোয়ারটিকে আমরা ভাঙিয়ে দিব। তাহলে পরের লাইনটি আমাদের হয়ে যাবে x² ছিল, এটার আমরা কোনো পরিবর্তন করলাম না, কিন্তু x+3² এটার স্কোয়ার ভাঙালে হয়ে যাবে x² প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 117। এবার পরের লাইনে যদি আমাদের ডান পাশে যে 117 আছে সেটাকে যদি সাইড চেঞ্জ করে বা পাশে নিয়ে আসি, তাহলে পরের সমীকরণটা এরকম হয়ে যাবে। এবং আমরা পরের লাইনে যে যোগ বিয়োগগুলি আছে সেই যোগ বিয়োগগুলি করে দিব। এখানে একটি x² এবং এখানে একটি x² আছে, এদের মধ্যে যোগ করলে হবে 2x²। 6x এর কোনো জোড়া নেই, অতএব 6xই থাকলো, এবং প্লাস 9 এবং মাইনাস 117 এদের মধ্যে যোগ করলে হবে -108 ইকুয়াল টু 0। এবার সমীকরণটি এমন জায়গায় চলে এসেছে সেখান থেকে আমরা পুরো সমীকরণটিকে 2 দিয়ে ভাগ করতে পারি। আমাদের ব্র্যাকেটে এই কথাটি লিখে দিতে হবে যে সমীকরণের উভয় পাশে 2 দিয়ে ভাগ করে পাই। তাহলে আমাদের সমীকরণটি হয়ে যাবে x² প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এবার এই জায়গা থেকে আমাদের এমন দুটি সংখ্যা খুঁজে বের করতে হবে যাদের যোগ বা বিয়োগ, এখানে আমাদের বিয়োগ করেই মেলাতে হবে। বিয়োগ করলে হবে 3, কিন্তু এই সংখ্যা দুটি গুণ করলে হবে 54। এবার এই কম্বিনেশনটি বের করার জন্য আমরা 54-এর উৎপাদকগুলি বের করে নেব। তাহলে আমাদের উৎপাদকগুলি হবে 2 × 3 × 3 × 3। এবার আমরা দুটি কম্বিনেশন করে দেখব যে এদের বিয়োগফল 3 হয় কিনা। 2-এর সাথে 3 গুণ করলে 6, এবং 3 আর 3 গুণ করলে 9। 9-এর থেকে 6 বিয়োগ করলে 3 হয়, এবং 9 আর 6 গুণ করলে 54 হয়। তাহলে আমাদের পরের লাইনটি হয়ে যাবে x² প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। এবার প্রথম দুটি রাশি থেকে একটি x কমন নেওয়া যায়, তাহলে আমাদের ব্র্যাকেটে থাকবে x+9, এবং পরের দুটি রাশি থেকে -6 কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে থাকবে x+9 ইকুয়াল টু 0। এবার এখানেও x+9 আছে এবং এখানেও x+9 আছে, অতএব আমরা x+9কে কমন নিতে পারি। তাহলে আমাদের এখানে ছিল x এবং এখানে ছিল -6 ইকুয়াল টু 0। এবার এই কন্ডিশন থেকে আমরা বলতে পারি যেহেতু দুইটা রাশির গুণফল 0, অতএব এদের মধ্যে যে কোনো একজন শূন্য হবে অথবা দুইজনই শূন্য হতে পারে। তাহলে বলবো আমরা হয় x+9 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু -9, অথবা x-6 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 6। এবার আমাদের এই প্রশ্নেতে বলা ছিল ধনাত্মক অখণ্ড সংখ্যা, অতএব -9 এই সমীকরণের বীজ হতে পারে না এই প্রশ্নের শর্ত অনুযায়ী। তাহলে আমাদের একটি সংখ্যা হবে 6 এবং অপর সংখ্যাটি, আমরা ছোট সংখ্যাটিকে x ধরেছিলাম, তাহলে আরেকটি সংখ্যা কত হবে 6 + 3 ইকুয়াল টু 9। 2 নম্বর প্রশ্নে বলা আছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। এক্ষেত্রে আমাদের একটি সূত্র জানা থাকতে হবে। যদি আমরা কোনো সমকোণী ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের আমরা ক্ষেত্রফল এই সূত্র দিয়ে বের করতে পারি, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এর মান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এর সমান। এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে।
তাহলে আমরা প্রথমেই ধরে নেব এই ত্রিভুজের উচ্চতা x মিটার। এবার আমরা উচ্চতার সাথে একটা ভূমির সম্পর্ক দেওয়া আছে, সেই সম্পর্কটি হলো কি, ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে আমরা এই লাইনটি থেকে খুব সহজেই ভূমির মানটা বের করতে পারি। আমাদের ভূমির মানটা হয়ে যাবে উচ্চতার দ্বিগুণ মানে 2x এবং এর থেকেও 18 মিটার বেশি, তাহলে +18 হবে। এবার আমরা এই ত্রিভুজের ভূমির মান এবং উচ্চতার মান জানি, এখান থেকে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি মানে 2x + 18 ইন্টু x, এটি 360-এর সমান। তাহলে আমরা একবার এই শর্তটি লিখতে পারি, হাফ ইন্টু ভূমি মানে কত 2x + 18 এবং উচ্চতা হচ্ছে x, এটা 360-এর সমান। আচ্ছা, এবার পরের লাইনে আমরা এই হাফ দিয়ে এবং এখানের x দিয়ে এই ভিতরের রাশিটিকে গুণ করে দেব। তাহলে 2x এর সাথে হাফ গুণ করলে x এবং ax এর সাথে x গুণ করলে x², আবার 18কে হাফ দিয়ে ভাগ করলে 9 এবং এখানে একটা x ছিল, x 9 এর সাথে গুণ করলে 9x = 360। এবার আমরা এই 360কে সমান সমানের বাঁদিকে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে x² + 9x - 360 = 0। এবার এই সমীকরণটিকে সমাধান করার জন্য আমাদের এমন দুটি সংখ্যা খুঁজে বের করতে হবে যাদের বিয়োগ করলে 9 হয় কিন্তু গুণ করলে 360 হয়। এবার এই কম্বিনেশনটা বের করার জন্য আমরা 360-র উৎপাদকগুলি বের করে নেব। 360-র উৎপাদকগুলি হবে 2 × 2 × 2 × 3 × 3 × 5। তাহলে আমরা কম্বিনেশনগুলি নিয়ে দেখব আমাদের এই কম্বিনেশনের বিয়োগফল কোনোভাবে 9 আসে কিনা। তাহলে আমরা নিচের থেকে কম্বিনেশনগুলি নেওয়ার চেষ্টা করি। 3 এবং 5 গুণ করলে 15 এবং 2 2 2 3 গুণ করলে 24। 24 থেকে 15 বিয়োগ করলে হয় 9। তাহলে আমাদের কম্বিনেশনটি হবে 24 - 15। এই হিসাবে আমাদের পরের লাইনটি হবে x² + 24x - 15x - 360 = 0। এবার প্রথম দুটি রাশি থেকে x কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে থাকবে x + 24 এবং পরের দুটি রাশি থেকে -15 কমন নেওয়া যায়, তাহলে আবার ব্র্যাকেটে থাকবে x + 24 = 0। এবার আমরা এখানেও x + 24 আছে, এখানেও x + 24 আছে, অতএব x + 24কে কমন নিতে পারি। তাহলে আমাদের ব্র্যাকেটে থাকবে, এখানে ছিল x এবং এখানে -15 = 0। আগের অঙ্কগুলির মতো আমরা লিখতে পারি হয় x + 24 = 0 অথবা x - 15 = 0। তাহলে প্রথম সমীকরণ থেকে বলা যায় x এর মান হবে -24 এবং এখান থেকে বলা যায় x এর মান হবে +15। যেহেতু x একটি দূরত্ব, আমরা x-কে কি ধরেছিলাম, এই ত্রিভুজটির উচ্চতা। উচ্চতা তো একটা দূরত্ব কখনো মাইনাস হতে পারে না, অতএব আমাদের এই 15টাই হবে উত্তর। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। 3 নম্বর প্রশ্নে বলা ছিল, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। তাহলে আমরা প্রথমেই সংখ্যাটিকে x ধরে নেব। এবার এখান থেকে আমরা খুব সহজেই শর্তটি নির্ণয় করতে পারি। লিখব আমরা শর্তানুসারে, প্রথমেই বলা ছিল সংখ্যাটির 5 গুণ, তাহলে আমরা সংখ্যাটির 5 গুণ প্রথমে লিখে নেব। 5 গুণ কত, 5x, সংখ্যাটিকে আমরা x ধরেছিলাম। এটি সংখ্যাটির বর্গের দ্বিগুণ, বর্গের দ্বিগুণ কত হবে, বর্গ হচ্ছে x², বর্গের দ্বিগুণ 2x², এর অপেক্ষা 3 কম। সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার মানে বর্গের দ্বিগুণ থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমাদের সংখ্যাটির 5 গুণ এবং ডান পাশে যে রাশিটি আছে এটি সমান হবে। এবার আমরা একটু সাইড চেঞ্জ করে নেব। সাইড চেঞ্জ করলে পরে আমাদের পরের লাইনে সমীকরণটি হবে 5x - 2x² + 3 = 0। এবার আমরা সমীকরণটিকে একটু রিঅ্যারেঞ্জ করে নিব। x² যুক্ত পদটিকে আমরা প্রথমে লিখব এবং পরে x যুক্ত পদটিকে লিখব, তারপরে আমরা ধ্রুবক সংখ্যাটি লিখব। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের x² যুক্ত পদের সামনে একটি মাইনাস চলে এসেছে। এবার এই মাইনাসটিকে সরানোর জন্য আমরা সমান সমানের উভয় পাশে -1 দিয়ে গুণ করব। করলে পরে আমাদের সমীকরণটি দাঁড়াবে 2x² - 5x - 3 = 0। আমাদের এই কথাটা আমরা ব্র্যাকেটে লিখে দেব, সমান সমানের উভয় পাশে -1 দিয়ে গুণ করে পাই।
এবার এখানে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যপদে অর্থাৎ বি এর মান 5 এবং এ এর জায়গায় আছে 2 এবং সি এর জায়গায় -3, 2 এবং 3 গুণ করলে 6। অতএব আমাদের এমন দুটি সংখ্যা খুঁজে বের করতে হবে যাদের বিয়োগ করলে 5 হয় কিন্তু এদের গুণ করলে 6 হয়। আমাদের কাছে এমন একটি কম্বিনেশন রয়েছে, সেটি হচ্ছে 6 - 1। 6 এবং 1 গুণ করলে 6 হয় এবং এদের মধ্যে বিয়োগ করলে 5 হয়। তাহলে আমাদের পরের লাইনটি হবে 2x² মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। প্রথম দুটি পদ থেকে আমরা 2x কমন নিতে পারি, তাহলে আমাদের ব্র্যাকেটে থাকবে x মাইনাস 3। এর দুটি পদ থেকে কিছু কমন নেওয়া যায় না জন্য আমরা +1কে কমন নেব এবং ব্র্যাকেটে থাকবে x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এখানেও x মাইনাস 3 আছে এবং এখানেও x মাইনাস 3 আছে। x মাইনাস 3কে কমন নিলে আমাদের ব্র্যাকেটে এখানে ছিল 2x এবং এখানে +1 ইকুয়াল টু 0। এবার দুটি রাশির গুণফল যেহেতু শূন্য, অতএব বলা যায় হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে, অথবা x ইকুয়াল টু হবে 3, অথবা 2x প্লাস 1 এটি শূন্য হবে, বা 2x হয়ে যাবে -1 সমান, বা x হয়ে যাবে -1/2। এবার আমাদের প্রশ্নে বলা ছিল এই সংখ্যাটি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, অতএব বলা যায় এখানে যে আমরা -12 মানটি পেয়েছি এটি এই প্রশ্ন অনুযায়ী ভ্যালিড নয়, অতএব সেই সংখ্যাটি হবে 3। 4 নম্বর প্রশ্নে বলা ছিল দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তাহলে আমরা এখানে বের করতে কি বলেছে, মোটর গাড়ির গতিবেগ। প্রথমেই আমরা ধরে নেব মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শর্তটি গঠন করতে হবে সময় এর মাধ্যমে, কারণ এখানে সময়ে দিয়ে একটি শর্ত দেওয়া আছে। সময়ের সাথে দূরত্ব গতিবেগের একটি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি আমাদের মনে রাখতে হবে এই সমীকরণটি গঠন করার জন্য। আমরা জানি গতিবেগ হয়ে যাবে দূরত্ব বাই সময়, এবং সময় হয়ে যাবে দূরত্ব বাই গতিবেগের সমান। এই সম্পর্কটি আমাদের এখানে মনে রাখতে হবে। এই সম্পর্ক থেকে আমরা একটা জিনিস খুব সহজেই বুঝতে পারছি যে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা অতিক্রান্ত সময়কে পেয়ে যাব। এবার আমরা মোটর গাড়ির গতিবেগটা ধরে নিয়েছি x কিমি পার ঘন্টা। এই হিসেবে আমাদের মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, অতএব আমরা জিপ গাড়ির গতিবেগটা বের করে নিতে পারবো। মোটর গাড়ির গতিবেগের সাথে 5 যোগ করলে আমরা জিপ গাড়ির গতিবেগ পেয়ে যাব। সুতরাং জিপ গাড়ির গতিবেগ হবে x প্লাস 5 কিমি পার ঘন্টা। এবার এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, মোটর গাড়ির 200 কিমি যেতে সময় লাগবে 200/x ঘন্টা এবং জিপ গাড়ির 200 কিমি যেতে সময় লাগবে 200/x প্লাস 5 ঘন্টা। আমরা যদি এখন শর্তটির দিকে নাও তাকাই, মানে প্রশ্নটির দিকে নাও তাকাই, তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটি, উপরের সংখ্যাটি 200/x, এই সংখ্যাটি বড় এবং এই সংখ্যাটি ছোট, কারণ এই সংখ্যায় হরের মান বড় রয়েছে এবং দুটি সংখ্যার মধ্যে লবের মান সমান। অতএব বলাই যায় যেখানে হরের মান বড় সেই সংখ্যাটি অবশ্যই ছোট হবে। তাহলে আমরা এই সংখ্যাটির সাথে যদি আমরা 2 যোগ করি, কারণ বলা আছে যে 2 ঘন্টা সময় কম লাগে, হ্যাঁ, যে সংখ্যাটি আমাদের ছোট সেই সংখ্যার সাথে যদি 2 যোগ করি তাহলে এই সংখ্যাটি সমান হবে। আমাদের এই পর্যন্ত আসার পরে আর প্রশ্নটি না পড়লেও হয়ে যাবে। তাহলে আমরা শর্তটি লিখব 200/x ইকুয়াল টু 200/x প্লাস 5 প্লাস 2। এবার আমরা সমান সমানের বাদ দিকে সবগুলি রাশিকে নিয়ে যাব। তাহলে আমাদের পরের লাইনের সমীকরণটি হবে 200/x মাইনাস 200/x প্লাস 5 মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার x প্লাস 5 এবং 1 এর লসাগু হবে x ইন্টু x প্লাস 5। তাহলে প্রথম রাশিটির মধ্যে এই x এবং এই x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে থাকবে 200, এর সাথে গুণ হবে x প্লাস 5-এর, 200-র সাথে x প্লাস 5-এর গুণ করলে হবে 200x প্লাস 200-র সাথে 5 গুণ করলে 1000। এবং দ্বিতীয় রাশির ক্ষেত্রে
x+5 এবং x+5 ক্যান্সেল হয়ে যাবে, এক্সের সাথে 200 গুণ করলে হবে -200x এবং -2 এর সাথে x ইন্টু x+5 পুরো রাশিটাই গুণ হবে, তাহলে -2 এর জায়গায় হবে -2 ইন্টু x ইন্টু x+5। এবার +200x এবং -200x ক্যান্সেল করা যায়। এবার উপরে যে রাশিগুলি রয়েছে তাদের একটু সিম্পলিফাই করে দেব। 200x এবং 200x ক্যান্সেল হয়ে গিয়েছে, তাহলে উপরে এখানে ছিল কি 1000, -2x এর সাথে x+5 এর আমরা গুণ করে দেব, তাহলে কি হবে -2x² এবং 2 এর সাথে 5 গুণ করলে হবে, এখানে মাইনাস, এই মাইনাস এবং এই প্লাস মিলে হয়ে যাচ্ছে মাইনাস, 2 এর সাথে 5 গুণ করলে 10 এবং এখানে একটা x ছিল, নিচে ছিল x ইন্টু x+5 ইকুয়াল টু 0। এবার আমরা নিচে যে হরটি রয়েছে সেটিকে আমরা পরের লাইনে বাদ দিতে পারি। কেন বাদ দিতে পারি তোমরা আগের সমীকরণগুলিতে দেখে নিয়েছো অলরেডি। তাহলে আমাদের উপরে থাকছে 1000 -2x² -10x ইকুয়াল টু 0। এই সমীকরণটিকে আমরা উভয় পাশে 2 দিয়ে ভাগ করতে পারি, করলে পরে আমাদের থাকবে 500 -x² -5x ইকুয়াল টু 0। সমীকরণটিকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে x² যুক্ত পদটিকে সামনে নিব, এরপরে x যুক্ত পদটিকে নিব এবং ধ্রুবক সংখ্যাটিকে তারপরে নিব। এবার যেহেতু x² এর সামনে একটি মাইনাস রয়েছে, অতএব আমরা এই সমীকরণের ডান পাশে ও বাঁ পাশে -1 দিয়ে গুণ করব, করলে পরে এই সংখ্যাগুলোর সামনে সাইনগুলি চেঞ্জ হয়ে যাবে। এই কন্ডিশন থেকে বলা যায় আমাদের এমন দুটি সংখ্যা খুঁজে বের করতে হবে যাদের মধ্যে গুণ করলে পরে 500 হয় এবং এদের মধ্যে বিয়োগ করলে 5 হয়। তাহলে এই কম্বিনেশনটা বের করার জন্য আমরা 500-এর উৎপাদকগুলি দেখে নেব। 500-এর উৎপাদকগুলি হবে 2 2 5 5 5। এবার তাহলে আমরা নিচের থেকে জোড়া করে দেখব কি হয়। 5 আর 5 গুণ করলে হবে 25 এবং 5 2 এবং 2 গুণ করলে হবে 20। এই তিনটি সংখ্যা গুণ করলে হয় 20। এই 25 থেকে 20 বিয়োগ করলে পরে হয়ে যাচ্ছে 5। তাহলে আমাদের কম্বিনেশনটা হবে 25 - 20। এই হিসেবে আমাদের পরের লাইনটি হয় x² + 25x - 20x - 500 ইকুয়াল টু 0। তাহলে প্রথম দুটি রাশি থেকে x কমন নেওয়া যায়, ব্র্যাকেটে থাকবে x + 25 এবং পরের দুটি রাশি থেকে -20কে কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে থাকবে x + 25। এবার বলা যায় x + 25 ইন্টু এখানে হবে x - 20 ইকুয়াল টু 0। এখান থেকে বলা যায় হয় x + 25 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু -25 অথবা x - 20 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 20। এবার এখানে -25কে আমরা বাদ দিতে পারি এবং আমরা বলতে পারি এই মোটর গাড়ির গতিবেগ 20 কিমি/ঘন্টা। আমরা উত্তরে লিখে দেব মোটর গাড়ির গতিবেগ 20 কিমি/ঘন্টা। 5 নম্বর প্রশ্নে বলা ছিল অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। এই প্রশ্নটি সলভ করার জন্য আমরা প্রথমেই দৈর্ঘ্য অথবা প্রস্থকে x ধরে নেব। আমরা দৈর্ঘ্যকে x ধরে নিচ্ছি। এবার আমরা জানি কোনো আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থের সমান। তাহলে আমাদের যদি দৈর্ঘ্য জানা থাকে এবং যদি ক্ষেত্রফল জানা থাকে, তাহলে আমরা বলতেই পারি ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পেয়ে যাব। এই হিসাবে জমিটির প্রস্থ হয়ে যাবে 2000/x মিটার। এবার আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি। এবার আমাদের প্রশ্নের মধ্যে আরেকটি জিনিস দেওয়া আছে, সেটি হচ্ছে ওই জমিটির পরিসীমা। আমরা জানি পরিসীমা সমান সমান হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থের সমান। এই হিসেবে আমাদের শর্তটি হয়ে যাবে জমিটির পরিসীমা হয়ে যাবে 2 ইন্টু দৈর্ঘ্য মানে x এবং প্রস্থ মানে 2000/x। এটি জমিটির পরিসীমা। আবার আমাদের প্রশ্নে পরিসীমা বলা ছিল 180 মিটার, তাহলে এই পরিসীমা এবং প্রশ্নের পরিসীমাটি সমান হবে। এটি আমাদের প্রদত্ত শর্তটি। এবার এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা প্রথমে সমীকরণের উভয় পাশে 2 দিয়ে ভাগ করলে
পাবো এক্স প্লাস 2000 বাই এক্স ইকুয়াল টু 90। আমরা বাঁদিকে যে রাশিটি আছে তাদের মধ্যে যদি যোগ করে দিই তাহলে লসাগু হবে এক্স, এবং প্রথমে এই এক্সের সাথে এক্স গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, এবং 2000টা 2000ই থাকবে, হয়ে যাচ্ছে 90 সমান। এবার আমরা সমান সমানের বাঁ পাশে ও ডান পাশে যদি গুণ করি তাহলে রাশিটি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2000 ইকুয়াল টু 90x। এবার এই সমীকরণটিকে একটু সাইড চেঞ্জ করে নিব আমরা, করলে পরে আমাদের সমীকরণটি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2000 মাইনাস 90x ইকুয়াল টু 0। এবার সমীকরণটিকে একটু রিঅ্যারেঞ্জ করে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে যদি আনি তাহলে সমীকরণটি হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু 0। এবার আমরা এই প্রবলেমটি সলভ করার জন্য 2000কে এমন দুটি অংশে বিভক্ত করতে হবে যাতে ওই দুটি অংশের যোগফল 90 হয়। তাহলে আমরা 2000-এর উৎপাদকগুলি বের করে দেখব কি কি হয়। 2000-এর উৎপাদকগুলি আমরা পেয়ে গেলাম। এবার আমরা কম্বিনেশনগুলি নিয়ে দেখব কোন কম্বিনেশনে এটি হয়। তাহলে 5 আর 5 গুণ করলে 25, 25-এর সাথে 2 গুণ করলে 50, এবং বাকি রাশি যদি আমরা গুণ করি 2 2 4, 4 দুগুণে 8, 8-এর সাথে 5 গুণ করলে 40। এবার আমরা কম্বিনেশনটি পেয়ে গেলাম। 50 যোগ 40 করলে 90 হয়, এবং 50 এবং 40 গুণ করলে 2000 হয়। এই হিসেবে আমাদের পরের লাইনটি হবে এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0। এবার প্রথম দুটি রাশি থেকে এক্স কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে থাকবে এক্স মাইনাস 50, এবং পরের দুটি রাশি থেকে মাইনাস 40 কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে থাকবে এক্স মাইনাস 50। এবার আমরা দেখতে পাচ্ছি এখানেও এক্স মাইনাস 50 আছে এবং এখানেও এক্স মাইনাস 50 আছে। এক্স মাইনাস 50কে কমন নিলে আমাদের ব্র্যাকেটে থাকবে, এখানে ছিল এক্স এবং এখানে মাইনাস 40। এবার এখান থেকে বলা যায় হয় এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0, তাহলে এক্সের মান হয়ে যাচ্ছে 50, অথবা এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0, তাহলে এক্সের মান হয়ে যাচ্ছে 40। এবার আমাদের প্রশ্নে এক্সকে ধরেছিলাম জ্যামিতির দৈর্ঘ্য, অতএব আমরা বলতেই পারি যে জ্যামিতির দৈর্ঘ্য 50, ছোট মানটিকে আমরা নেব না। এবার এই হিসেবে জ্যামিতির প্রস্থ হয়ে যাবে 2000 ডিভাইডেড বাই 50 মানে কত 40, তাহলে জ্যামিতির দৈর্ঘ্য 50 এবং প্রস্থ 40 মিটার। 6 নম্বর প্রশ্নে বলা ছিল 2 অঙ্কের একটি সংখ্যার এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমেই ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি এক্স। যেহেতু দশকের ঘরের অঙ্কটি 3 কম, অতএব এই হিসেবে সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি হবে এক্স মাইনাস 3। এই হিসেবে আমাদের সংখ্যাটি হবে, আমরা জানি দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ, মানে এক্স মাইনাস 3কে 10 দিয়ে গুণ, এবং এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ করলে আমরা সংখ্যাটি পাই। তাহলে আমাদের এটি হবে প্রদত্ত সংখ্যাটি। আমরা যদি একটু ক্যালকুলেশন করে এই রাশিটিকে সহজ আকারে নিয়ে আসি তাহলে হবে 10x মাইনাস 30 প্লাস এক্স, আর একটু ছোটো করে নিলে সংখ্যাটি হবে 11x মাইনাস 30। এবার শর্তে বলা ছিল যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে 15 হয়। তাহলে এই হিসেবে শর্তটি হবে, সংখ্যাটিকে আমরা বের করে নিয়েছিলাম আগেই, সেটি কি 11x মাইনাস 30, এর থেকে অঙ্কদ্বয়ের গুণফল অর্থাৎ দশকের অঙ্ক এক্স ইন্টু এককের অঙ্ক এক্স মাইনাস 3, এটি গুণ করলে 15 হবে। এবার যদি আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে আমরা এই বিয়োগটিকে করে দেব। তার জন্য আমরা প্রথমে, যেহেতু 11x মাইনাস 30 এর আগে কোনো মাইনাস চিহ্ন নেই, অতএব এই সংখ্যাটির কোনো সেন্স হবে না। কিন্তু এখানে একটি মাইনাস চিহ্ন আছে, তার মানে আমরা যখন মাইনাস এক্স দিয়ে ভিতরের সংখ্যাটিকে গুণ করব, ভিতরের সংখ্যার চিহ্নগুলি চেঞ্জ হয়ে যাবে। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস এক্স স্কোয়ার, এবং মাইনাস মাইনাসে প্লাস, এক্স এবং 3 মিলে হচ্ছে 3x ইকুয়াল টু 15। এবার আরেকটু সিম্পলিফাই করব আমরা।
এই সমীকরণটিকে 11x এর সাথে 3x যোগ করলে হবে 14x এবং এখানে 30 ছিল এবং মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 15। যদি আমরা মাইনাস 15কে সাইড চেঞ্জ করে বাদিকে নিয়ে আসি তাহলে সমীকরণটি হবে 14x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার এবং প্লাস 15 বাদিকে আসলে হবে মাইনাস 15 ইকুয়াল টু 0। আমরা বাদিকের রাশিগুলির মধ্যে আরেকটু যোগ বিয়োগ করে দেবো, তাহলে হবে 14x মাইনাস 30 এবং মাইনাস 15 যোগ করলে হয় মাইনাস 45 এবং মাইনাস এক্স স্কোয়ার ছিল ইকুয়াল টু 0। এবার আমরা সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমরা এক্স স্কোয়ারকে সামনে নিব এবং এক্সকে তারপরে নিব এবং শুধু সংখ্যাকে সবার শেষে নিব। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ারের আগে একটি মাইনাস আছে, অতএব এই সমীকরণের ডান পাশে ও বা পাশে -1 দিয়ে গুণ করলে এই রাশিগুলির সামনের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবার এই সমীকরণের মধ্যপদে 14 আছে, তার মানে এমন দুটি সংখ্যা খুঁজে বের করতে হবে যে সংখ্যা দুটি যোগ করলে 14 হয় কিন্তু গুণ করলে 45 হয়। এর জন্য আমরা 45-এর উৎপাদকগুলি বের করে নিব। এবার আমাদের 45-এর উৎপাদকগুলি পেয়ে গেলাম। 3 আর 3 গুণ করলে 9 এবং এখানে 5 ছিল, 9 আর 5 যোগ করলে হয় 14। তাহলে আমাদের পরের লাইনের সমীকরণটি হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। এই দুটি সংখ্যা থেকে এক্সকে কমন নেওয়া যায়, তাহলে ভিতরে থাকবে x মাইনাস 9 এবং এই দুটি সংখ্যা থেকে মাইনাস 5কে কমন নিলে ভিতরে থাকবে x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখানেও x মাইনাস 9 এবং এখানেও x মাইনাস 9 আছে। x মাইনাস 9কে যদি আমরা কমন নেই তাহলে এখানে ছিল কি x এবং এখানে ছিল -5। এবার এই কন্ডিশন থেকে বলা যায় হয় x মাইনাস 9 ইকুয়াল টু 0 বা x এর মান 9 অথবা x মাইনাস 5 ইকুয়াল টু 0, x এর মান 5 হচ্ছে। তাহলে এককের অঙ্কটি হয় 9 হবে, না হলে 5 হবে। এটি আমাদের এই সমস্যার সমাধান। 7 নম্বর প্রশ্নে বলা ছিল আমাদের স্কুলের চৌবাচ্চার দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 সমস্ত 1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল আলাদাভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করতে পারে হিসাব করে লিখি। তাহলে আমরা ধরে নেব একটি নলকে আমরা প্রথম নল ধরে নিচ্ছি এবং অপর নলটিকে দ্বিতীয় নল ধরে নিচ্ছি। তাহলে আমরা ধরে নেব প্রথম নলটি x মিনিটে চৌবাচ্চাটিকে পূর্ণ করে। অতএব বলা যায় দ্বিতীয় নলটি চৌবাচ্চাটিকে x প্লাস 5 মিনিটে পূর্ণ করে। তাহলে প্রথম নলটি যদি চৌবাচ্চাটিকে x মিনিটে পূর্ণ করে তাহলে 1 মিনিটে চৌবাচ্চাটিকে 1/x অংশ পূর্ণ করবে এবং দ্বিতীয় নলটি চৌবাচ্চাটিকে 1 মিনিটে 1/x প্লাস 5 অংশ পূর্ণ করবে। এবার আমরা বলতে পারি প্রথম ও দ্বিতীয় নলটি একসাথে খোলা থাকলে 1 মিনিটে 1/x প্লাস 1/x প্লাস 5 এতটুক অংশ পূর্ণ করবে এবং যেহেতু নলটি 11 সমস্ত 1/9 মিনিটে পুরো চৌবাচ্চাটিকে পূর্ণ করে, তার মানে 1 মিনিটে যে অংশটিকে পূর্ণ করবে সেই অংশের সাথে আমরা এই সংখ্যাটাকে যদি গুণ করি তাহলে আমরা পুরো নলটির আয়তন পেয়ে যাব। তাহলে আমরা শর্ত অনুযায়ী লিখব 11 সমস্ত 1/9 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 5 এর মান 1 এর সমান। একটু সিম্পলিফাই করে নিলে পরে আমাদের উপরে চলে আসবে 100 এবং নিচে 9 ছিল এবং ব্র্যাকেটের মধ্যে ছিল 1/x প্লাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 1। আমরা যদি এখানে যে সংখ্যাটি আছে 100/9 এটিকে আমরা ডান পাশে নিয়ে যেতে পারি বা অন্যভাবে ভাবলে পরে 9/100 এই সংখ্যা দিয়ে সমান সমানের ডান পাশে ও বা পাশে গুণ করলে বা পাশের 100/9 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের সমীকরণটি হবে 1/x প্লাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 9/100। এবার x এবং x প্লাস 5-এর লসাগু x ইন্টু x প্লাস 5 হবে। এবার উপরে এই x ক্যান্সেল হবে, x প্লাস 5-এর সাথে 1 গুণ করলে x প্লাস 5 হবে এবং এখানকার x প্লাস 5 এবং এখানকার x প্লাস 5 ক্যান্সেল হয়ে যাবে। x এর সাথে 1 গুণ করলে x হবে, এখানে ছিল 9/100।
উপরের সংখ্যাটির মধ্যে একটু যোগ বিয়োগ করা যায়, যেটি আমরা করে দেব। করলে পরে উপরে থাকবে এক্স আর এক্স যোগ করলে হবে 2x + 5 এবং নিচে এক্সের সাথে x + 5 গুণ করলে হবে x² + 5x। এবার সমান সমানের ডান পাশে ও বা পাশে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে 100-র সাথে 2x + 5 গুণ হবে এবং 9-এর সাথে x² + 5x গুণ হবে। আমরা প্রথমে 9-এর সাথে x² + 5x এটিকে গুণ করে দেব। তাহলে হবে 9x² 5-এর সাথে 9 গুণ করলে 45x এবং 100-র সাথে 2x গুণ করলে হবে 200x এবং 5-এর সাথে 100 গুণ করলে 500। এবার আমরা একটু সাইড চেঞ্জ করে নিব। ডান দিকের 200x + 500 এই সংখ্যাটিকে আমরা বাঁ দিকে নিয়ে আসব। তাহলে আমাদের পরের লাইনের সমীকরণটি হবে 9x² + 45x - 200x - 500 = 0। যদি একটু যোগ বিয়োগ করে নিই তাহলে আমরা দেখব x² এর কোনো জোড়া নেই, তার মানে 9x² হিসেবেই থাকবে এবং 45x এবং 200x এদের মধ্যে বিয়োগ করলে হবে 155x এবং বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস ছিল তার মানে এখানে একটি মাইনাস আসবে। -500 এটিরও কোনো জোড়া নেই, তার মানে -500ই থাকবে। এবার 9-এর সাথে 500 গুণ করলে হয়ে যায় 4500 এবং মধ্যপদে 155 ছিল, তার মানে এমন দুটি সংখ্যা খুঁজে বের করতে হবে যাদের বিয়োগ করলে 155 হয় কিন্তু এদের মধ্যে গুণ করলে 4500 হয়। এমন দুটি সংখ্যা আমাদের কাছে জানা আছে, সেটি হচ্ছে 180 এবং 25। 180 থেকে 25 বিয়োগ করলে 155 হয় এবং এই দুটি সংখ্যা গুণ করলে 4500 হয়। তাহলে পরের লাইনটি হয়ে যাবে 9x² - 180x + 25x - 500। এবার প্রথম দুটি রাশি থেকে 9x কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে থাকবে x - 20 এবং পরের দুটি রাশি থেকে +25 কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে থাকবে x - 20। এবার এখানেও x - 20 আছে এবং এখানেও x - 20 আছে। x - 20কে যদি আমরা কমন নেই তাহলে ব্র্যাকেটে থাকবে, এখানে ছিল 9x এবং এখানে ছিল +25। তাহলে বলা যায় হয় x - 20 = 0 বা x এর মান 20, অথবা 9x + 25 = 0 বা 9x এর মান হয়ে যাবে -25 বা x হয়ে যাবে -25/9। এই মানটি আমাদের গ্রহণযোগ্য নয়, কারণ এর সামনে মাইনাস রয়েছে এবং x এর মানকে আমরা একটি সময়ের আকারে ধরে নিয়েছিলাম। সময় এখানে ঋণাত্মক হতে পারে না, অতএব -25/9 এই মানটি এই প্রশ্ন অনুযায়ী অবৈধ এবং +20 এটি আমাদের গ্রহণযোগ্য মান। অতএব বলাই যায় প্রথম নলটি চৌবাচ্চাটিকে 20 মিনিটে পূর্ণ করবে এবং দ্বিতীয় নলটি এই চৌবাচ্চাটিকে 20 + 3 মানে 23 মিনিটে পূর্ণ করবে। 8 নম্বর প্রশ্নে বলা ছিল পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। আলাদাভাবে একা একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কতদিনে একটি কাজ সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমেই ধরে নিব পর্ণা একাকী x দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। আবার বলা আছে পীযূষ তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে যদি একাকী কাজ করে। তাহলে পীযূষ একাকী x + 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। এবার এখান থেকে বলা যায় পর্ণা যদি একাকী x দিনে কাজটি সম্পন্ন করতে পারে তাহলে পর্ণা এক দিনে 1/x অংশ কাজটি সম্পন্ন করতে পারবে এবং সেই একই হিসাবে পীযূষ একদিনে 1/x + 6 অংশ কাজটি সম্পন্ন করতে পারবে। এবার আগের প্রশ্নটির মতো এই প্রশ্নেও আমরা একইভাবে শর্ত গঠন করতে পারি। তাহলে বলা যায় শর্তানুসারে 4 × 1/x + 1/x + 6 এর মান হবে 1। এবার আমরা এই সমীকরণটিকে একটু সিম্পলিফাই করে নেব। আমরা চাইলে এই 4 দিয়ে ভিতরের সংখ্যাগুলিকে গুণ করে দিতে পারি অথবা এই 4টিকে আমরা সমান সমানে ডান দিকেও নিয়ে আসতে পারি।
যে কোনো একভাবে করলেই এই প্রবলেমটি সলভ হবে। তাহলে বলা যায় 1/x প্লাস 1/x প্লাস 6 ইকুয়াল টু 1/4। x এবং x প্লাস 6-এর লসাগু হবে x ইন্টু x প্লাস 6। এই x ক্যান্সেল হবে, তাহলে থাকলো x প্লাস 6, এর সাথে 1 গুণ করলে হবে x প্লাস 6, এবং x প্লাস 6 এবং x প্লাস 6 ক্যান্সেল হয়ে গেল, x আর 1 এর গুণ করলে হবে প্লাস x ইকুয়াল টু 1/4। এবার উপরের সংখ্যাগুলির মধ্যে আমরা একটু যোগ করে দিব, x আর x যোগ করলে হবে 2x এবং প্লাস 6 ছিল, x এর সাথে x প্লাস 6 যোগ করলে হবে x স্কোয়ার প্লাস 6x এবং এখানে ছিল 1/4। এবার আমরা এই সমীকরণটি আরও সিম্পলিফাই করার জন্য সমান সমান ডান পাশে ও বা পাশে সংখ্যাগুলিকে কোনাকুনি গুণ করে দেব। তাহলে x স্কোয়ার প্লাস 6x এর সাথে 1 গুণ করলে এই সংখ্যাটিকে চেঞ্জ হবে না, x স্কোয়ার প্লাস 6xই থাকবে, এবং কিন্তু 4 এর সাথে 2x প্লাস 6 গুণ করলে হবে 8x প্লাস 24। এবার আমরা আরেকটু সিম্পলিফাই করার জন্য সাইড চেঞ্জ করে সমান সমানের ডান দিকের রাশিগুলিকে সমান সমানের বাঁ দিকে নিয়ে আসব। এরপরের লাইনে যদি আমরা সমীকরণের সংখ্যাগুলির মধ্যে একটু যোগ বিয়োগ করে নিই, তাহলে আমরা দেখতে পাবো x স্কোয়ারের কোনো জোড়া নেই, কিন্তু 6x এবং 8x এদের মধ্যে বিয়োগ করলে হবে 2x, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস থাকার জন্য এখানে মাইনাস হবে -24, আর কোনো ধ্রুবক সংখ্যা নেই, তার মানে এটা এরকমই থাকবে। এবার আমাদের এমন দুটি সংখ্যা খুঁজে বের করতে হবে যাদের গুণ করলে 24 হয়, বিয়োগ করলে 2 হয়। তাহলে 24-এর উৎপাদকগুলি বের করলে আমরা খুব সহজেই এই প্রবলেমটিকে সলভ করতে পারবো। তাহলে আমাদের উৎপাদকগুলি হয়ে যাচ্ছে 2, 2, 2 এবং 3। এবার 2 এবং 3 গুণ করলে হয় 6, এবং 2 আর 2 গুণ করলে 4। 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়, কিন্তু 6 আর 4 গুণ করলে 24 হয়, তার মাঝে আমাদের এটি হলো কম্বিনেশনটি। তাহলে আমাদের পরের লাইনটি হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। প্রথম দুটি রাশি থেকে x কমন নেওয়া যায়, তাহলে আমাদের ব্র্যাকেটে থাকবে x মাইনাস 6, এবং পরের দুটি রাশি থেকে প্লাস 4 কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে থাকবে x মাইনাস 6। এবার পরের লাইনে লেখা যায় x মাইনাস 6 ইন্টু x প্লাস 4 ইকুয়াল টু 0। সুতরাং বলা যায় হয় x মাইনাস 6 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 6, অথবা x প্লাস 4 ইকুয়াল টু 0, বা x এর মান হয়ে যাবে -4। xকে আমরা কি ধরেছিলাম, কোনো ব্যক্তির কাজ করার সময়, এই সময় ঋণাত্মক হতে পারে না, অতএব এই মানটি গ্রহণযোগ্য নয়, কিন্তু এই মানটি গ্রহণযোগ্য। তাহলে বলা যায় পর্ণা একাকী 6 দিনে কাজটি করতে পারবে। 9 নম্বর প্রশ্নে ছিল কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা প্রথমেই প্রতি ডজন কলমের মূল্য x টাকা ধরে নেব। আমরা জানি 1 ডজন মানে 12টি, অতএব বলা যায় x টাকায় 12টি কলম পাওয়া যায়। এর থেকে বলা যায় 1 টাকায় 12/x কলম পাওয়া যায়, এবং 30 টাকায় 12 × 30/x কলম পাওয়া যায়। 12-র সাথে 30 গুণ করলে হয় 360, তার মানে 30 টাকায় 360/x কলম পাওয়া যাবে। এবার কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 1 ডজন কলমের মূল্য হবে x মাইনাস 6 টাকা। সুতরাং এর থেকে বলা যায় যখন কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমবে, তখন x মাইনাস 6 টাকায় পাওয়া যাবে 12টি কলম। এখান থেকে বলা যায় কলমের মূল্য কমার পরে 1 টাকায় পাওয়া যাবে 12/x মাইনাস 6টি কলম, এবং 30 টাকায় পাওয়া যাবে 12 × 30/x মাইনাস 6টি কলম। 12-র সাথে 30 আবার গুণ করলে হবে 360, নিচে x মাইনাস 6 ছিল। আমরা যদি প্রশ্নটি ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো প্রথমে 30 টাকায় এত সংখ্যক কলম পাওয়া যেত, এবং দাম কমার পরে এতগুলি কলম পাওয়া যায়। প্রশ্নে আমাদের বলা ছিল দাম কমার পরে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যায়, তার মানে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করলে 3 হবে। এটাই আমাদের প্রদত্ত শর্তটি। সুতরাং শর্তানুসারে 360/x মাইনাস 6 মাইনাস 360/x ইকুয়াল টু 3। আমরা সমাধানের জন্য প্রথমে 360কে কমন নিতে পারি, তাহলে আমাদের ব্র্যাকেটে থাকবে 1/x মাইনাস 6 মাইনাস 1/x।
এবার আমরা পরের লাইনে সমাধানের সুবিধার জন্য 360কে ডান দিকে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের সমীকরণটি হয়ে যাবে 1/x-6 মাইনাস 1/x ইকুয়াল টু 3 ইন্টু 1/360। 3 দিয়ে 360কে ভাগ করলে 120 হয়। এবার বাঁ দিকে আমাদের x-6 এবং x এর লসাগু হবে x ইন্টু x-6। x-6 দিয়ে এই পুরো রাশিটিকে ভাগ করলে এখানকার x-6 এবং এখানকার x-6 ক্যান্সেল হয়ে যাবে। x এর সাথে 1 গুণ করলে x হবে। আবার পরের রাশিটিতে এই x এবং এই x ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে x-6, এর সাথে 1 গুণ করলে x-6ই হবে। কিন্তু এখানে একটি মাইনাস চিহ্ন থাকার জন্যে আমাদের x-6 এর আগের চিহ্নগুলি চেঞ্জ হয়ে যাবে, তাহলে হবে -x, মাইনাসটা প্লাস হয়ে যাবে 6, এবং এখানে প্লাস x এবং -x ক্যান্সেল হয়ে যাবে, এখানে ছিল 1/120। পরের লাইনে আমরা নিচে যে গুণটি আছে হরে সেই গুণটি করে দেব। এখানে উপরে শুধু 6 ছিল, নিচে ছিল x এর সাথে x-6 গুণ করলে হবে x² - 6x, এবং এখানে ছিল 1/120। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমাদের পরের লাইনে x² - 6x এর সাথে 1 গুণ হবে, তাহলে x² - 6x এর কোনো চেঞ্জ হবে না, কিন্তু 6 এর সাথে 120 গুণ হবে, গুণ করলে হয় 720। এর পরের লাইনে আমরা সাইড চেঞ্জ করে 720কে বাদিকে নিয়ে আসবো, তাহলে আমাদের সমীকরণটি হয়ে যাবে x² - 6x - 720 ইকুয়াল টু 0। এবার আমাদের 720কে বিভাজন করে এমন দুটি সংখ্যা নিয়ে আসতে হবে যাদের বিয়োগ করলে 6 হয়, তাহলে আমরা 720 উৎপাদকগুলি বের করে নেব। এবার আমরা 720 উৎপাদকগুলি পেয়ে গেলাম। আমরা যদি 3 আর 5 গুণ করি, 3 5 15, এর সাথে 2 গুণ করলে 30, এবং বাকি সংখ্যাগুলি যদি আমরা আলাদা গুণ করি, 2 আর 2 গুণ করলে 4, 4-এর সাথে 2 গুণ করলে 8, এবং 8-এর সাথে 3 গুণ করলে 24। আমরা কম্বিনেশনটি পেয়ে গেছি। 30-এর থেকে 24 বিয়োগ করলে 6 হয়, কিন্তু 30 এবং 24 গুণ করলে 720 হয়। অতএব আমাদের পরের লাইনটি হবে x² - 30x প্লাস 24x - 720 ইকুয়াল টু 0। এবার প্রথম দুটি রাশি থেকে x কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে থাকবে x - 30, এবং পরের দুটি রাশি থেকে 24 কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে আবার থাকবে x - 30। এবার আমরা পরের লাইনটি লিখতে পারি x - 30 ইন্টু x প্লাস 24। এই জায়গা থেকে বলা যায় হয় x - 30 ইকুয়াল টু 0 হবে, বা x এর মান 30 হবে, অথবা x প্লাস 24 ইকুয়াল টু 0 হবে, বা x এর মান -24 হবে। যেহেতু আমরা x কে 1 ডজন কলমের মূল্য ধরেছিলাম, অতএব x ঋণাত্মক হতে পারে না, কারণ কোনো বস্তুর মূল্য ঋণাত্মক হতে পারে না। অতএব এই মানটি আমরা নেব না। অতএব বলা যায় 1 ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। এরপর 10 নম্বরে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু প্রশ্ন রয়েছে, যেখানে আমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 10-এর 1-এ আছে একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা অবশ্যই দুটি হবে। 10-এর 2-এ আছে ax² প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ হলে আমরা b এর মান 0 হলেও সমীকরণটি দ্বিঘাত হবে, c এর মান 0 হলেও সমীকরণটি দ্বিঘাত হতে পারে, কিন্তু a এর মান 0 হলে কখনোই দ্বিঘাত হবে না। অতএব c নাম্বার অপশনটি সঠিক, a কখনো 0 হতে পারে না। 3 নম্বরে আছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 2 হলেই তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো, অতএব b নাম্বার সঠিক উত্তর। 4 নম্বরে আছে 4 ইন্টু 5x² - 7x প্লাস 2 ইকুয়াল টু 5 ইন্টু 4x² - 6x প্লাস 3। এই সমীকরণটি রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত এবং কোনোটি নয়, আমরা বের করতে হবে। তাহলে একটু সিম্পলিফাই করে নেব আমরা সমীকরণটা, তাহলে বুঝতে পারবো সমীকরণটা কী ধরনের হবে। এই 4 দিয়ে যদি আমরা ভিতরের রাশিটিকে গুণ করি, তাহলে হবে 4-এর সাথে 5 গুণ করলে 20x², এবং 4 সাথে 28x, এবং 4-এর সাথে 2 গুণ করলে 8। এদিকেও 4-এর সাথে 5 গুণ করলে 20x², 5-এর সাথে 6 গুণ করলে -30x, এবং 3-এর সাথে 5 গুণ করলে আবার 15। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও 20x² আছে, এখানেও 20x² আছে। এবার দেখা যাচ্ছে সমীকরণে কোথাও 2 চল বিশিষ্ট কোনো ঘাত নেই, শুধু 1 চল বিশিষ্ট রাশি রয়েছে, অতএব এটি একটি রৈখিক সমীকরণ। 5 নম্বর প্রশ্নে রয়েছে x² / 6 সমীকরণটির বীজদ্বয় বা বীজ কয়টি।
এই সমীকরণের বীজ কয়টি আমরা বের করার জন্য একটু সিম্পলিফাই করে নিই জিনিসটা। এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6। আমরা সমীকরণটিকে দুইভাবে দেখতে পারি। প্রথমেই আমরা এক্সের মান বের করার চেষ্টা করি। আমরা এই এক্সকে এদিকে গুণ করে দেব, তাহলে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x, এবং যদি একটু সাইড চেঞ্জ করে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0। এখান থেকে এক্স কমন নেওয়া যায়, এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে দুটি কন্ডিশন হয়, হয় এক্স ইকুয়াল টু 0 হবে অথবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 হবে। এখানে এক্স 6 হচ্ছে। আমাদের আপাতত মনে হচ্ছে এক্সের দুটি বীজ রয়েছে, কিন্তু এক্সের বীজ এখানে শূন্য হতে পারে না, কারণ এই সমীকরণটি যে ফর্মে রয়েছে এই ফর্মে এই সমীকরণে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করা হয়েছে। যদি এখানে আমরা এক্সের বীজ 0 বসাই তাহলে 0কে 0 দিয়ে ভাগ করা হবে, যেটা আমাদের বাস্তবে সম্ভব নয়। এখানে এক্সের যে একটি বীজ শূন্য রয়েছে এটিকে আমরা নিতে পারবো না। এক্সের আমরা একটি বীজই নিতে পারবো, সেটি হচ্ছে 6। কিন্তু সমীকরণটি যদি এই ফর্মে থাকতো এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x বা এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0, তাহলে আমাদের এক্সের দুটি বীজ পেতাম। এক্ষেত্রে আমাদের এক্সের শুধু একটি বীজ পাবো, সেটি হচ্ছে 6। বিতে বলা হয়েছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটিতে বলা হয়েছে এটি কি কোনো দ্বিঘাত সমীকরণ। আমাদের আপাত দৃষ্টিতে এটিকে দ্বিঘাত সমীকরণ মনে হলেও আমরা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবো আমাদের এখানে যে এক্স মাইনাস 3 স্কোয়ার আছে এটিকে ভাঙালে আমাদের এই আকারেই পাই। অতএব আমরা বলতেই পারি সমান সমানের বাঁ দিকে এবং ডান দিকে একই রাশি রয়েছে, শুধু একটু আলাদা ফর্মে। অতএব এটিকে একটি অভেদ বলা যায়। এটিকে কোনোভাবেই সমীকরণ বলা যায় না, কোনো ধরনের সমীকরণই বলা যায় না। এটি একটি অভেদ, এটি কোনো সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ হওয়ার তো প্রশ্নই ওঠে না। অতএব এই বিবৃতিটি মিথ্যা। 2 নম্বরে আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। সমীকরণটি একটি মাত্র বীজ 5, এটিও মিথ্যা, কারণ এক্স স্কোয়ারের আমরা এখানে দুটি বীজ পাবো, একটি বীজ হচ্ছে +5 এবং অপর বীজটি -5। অতএব এই বিবৃতিটিও মিথ্যা। সি নম্বরে কিছু প্রশ্ন রয়েছে, এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। সি এর একে বলা আছে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণটির এ ইকুয়াল টু 0 এবং বি নট ইকুয়াল টু 0 হয়, তবে দ্বিঘাত সমীকরণটি একটি। যদি এ এর মান 0 হয় তাহলে আমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখব এক্স স্কোয়ারের সাথে 0 গুণ হবে, তার মানে এক্স স্কোয়ার যুক্ত পদটি 0 হয়ে যাবে, তার মানে 2 ঘাতযুক্ত কোনো চলরাশি থাকবে না। অতএব এটি একটি রৈখিক সমীকরণ হয়ে যাবে। 2 নম্বরে আছে যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই এক হয় তাহলে দ্বিঘাত সমীকরণটি হলো, এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হবে। এবার আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি সেই আগের সমীকরণটি একটু অন্য ফর্মে আছে। আগের সমীকরণটি ছিল এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6। এখানে এর পরের লাইনটি আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x। এই দুটি সমীকরণই দেখে একই সমীকরণ মনে হলেও এই দুটি সমীকরণের বীজের পার্থক্য থাকবে। প্রথম সমীকরণে আমরা একটি বীজ পাবো 6, কিন্তু দ্বিতীয় সমীকরণে আমরা দুটি বীজ পাবো, একটি বীজ হলো 0, অপর বীজটি হলো 6। 11-এর 1 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। সমীকরণের একটি বীজ 1 হলে এ এর মান নির্ণয় করি। এই সমীকরণের একটি বীজ যেহেতু 1, যেখানে যেখানে এক্স আছে সেই সব জায়গায় 1 বসিয়ে দিলে আমরা এ এর মান পেয়ে যাব। এই সমীকরণে প্রথমে আমাদের এক্স ছিল এক্স স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার লিখবো, প্লাস এ এর সাথে একটি এক্স ছিল তার মানে a ইন্টু 1 লিখবো, এবং প্লাস 3 ছিল। যদি একটু আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে a প্লাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে বলা যায় a এর মান -4, তার মানে a এর মান আমরা পেয়ে গেলাম -4। 2 নম্বর প্রশ্নে আছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6। সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত। এই সমীকরণের আগেরটির মতোই আমরা এক্স এর জায়গায় 2 বসিয়ে দিলেও উত্তর পাবো, অথবা আমরা আরেকটি পদ্ধতি ব্যবহার করতে পারি। আমরা এর পরের চ্যাপ্টারে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি আলফা এবং অপর বীজ যদি বিটা হয়, এদের গুণফল সি বাই এ এর সমান হয়, অথবা আমরা এক্স এর জায়গায় 2 বসিয়ে দিলেও অপর বীজটির মান পেয়ে যাব। এবার আমরা ধরে নিচ্ছি অপর বীজটি হচ্ছে আলফা এবং একটি বীজ দেওয়া আছে 2, তাহলে আমরা ধরে নেব একটি বীজ আলফা এবং অপর বীজ বিটা, যার মান আমরা জানি 2। সুতরাং বলা যায় আলফা ইন্টু 2 এর মান হয়ে যাবে। এই সমীকরণে সি এর মান কত রয়েছে? সি এর মান রয়েছে 6 এবং এ এর মান রয়েছে 1। তাহলে আলফা 2 আলফার মান হয়ে যাবে 6। তাহলে
এই সমীকরণের আলফার মান হয়ে যাবে 6/2 মানে হচ্ছে 3। অতএব অপর বীজটি হয়ে যাবে আমাদের 3। 3 নম্বর প্রশ্নে ছিল 2x² প্লাস kx প্লাস 4 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত। আমরা এই পদ্ধতিতেই ব্যবহার করব। এই পদ্ধতিতে খুব সহজে আমরা অপর বীজটির মান পেয়ে যাই। আমরা যদি x এর একটি বীজের মান বসিয়ে তাহলেও আমরা অপর বীজটি পেয়ে যাব, সেখানে একটু ক্যালকুলেশনটি বড় হয়ে যাবে। এই সমীকরণে মানে 2x² প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0, এই সমীকরণে একটি বীজ আছে 2। তার মানে আগের প্রশ্নের মতোই যদি একটি বীজ আলফা এবং অপর বীজটি 2 হয় তাহলে বলা যায় 2 ইন্টু আলফা এর মান হয়ে যাবে c/a। c মানে কত 4 এবং a এর মান এখানে 2। এবার পরের লাইনে বলা যায় 2 আলফার মান হয়ে যাবে 2 বা আলফার মান হয়ে যাবে 2/2 মানে হচ্ছে 1। এখানে আমাদের সমীকরণে অপর বীজটি হয়ে যাচ্ছে 1। 4 নাম্বার প্রশ্নে আছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। সমীকরণটি লিখি। আমাদের যে প্রকৃত ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটি যদি x হয় তাহলে তার অনন্যকের মান হয়ে যাবে 1/x। কারণ আমরা জানি কোনো দুটি সংখ্যাকে গুণ করলে যদি তাদের গুণফলের মান 1 হয় তাহলে একজনকে অপরজনের অনন্যক বলে। এক্ষেত্রে x এর সাথে 1/x এর গুণ করলে 1 হয়, তার মানে x এর অনন্যক 1/x। তাহলে আমাদের সমীকরণটি হয়ে যাবে x মাইনাস 1/x ইকুয়াল টু 9/20। একটু সিম্পলিফাই করে দেব সমীকরণটি। আচ্ছা, পরীক্ষায় যখন আমরা সলভ করতে যাব তখন আমাদের এই কথাগুলি লিখে দিতে হবে। ধরি এই ভগ্নাংশটি x এর সাথে 1 এর লসাগু x হয়, x আর x গুণ করলে x² এবং এখানে x আর x এ ভাগ করলে 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয় 9/20। কোনাকুনি যদি গুণ করি তাহলে আমাদের সমীকরণটি হয়ে যাবে 20x² মাইনাস 20 ইকুয়াল টু 9x। একটু সাইড চেঞ্জ করে সিম্পলিফাই করে নেব, তাহলে সমীকরণটি হয়ে যাবে 20x² মাইনাস 9x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই সমীকরণটি হয়ে যাচ্ছে 20x² মাইনাস 9x মাইনাস 20 ইকুয়াল টু 0। 5 নম্বর প্রশ্নে বলা আছে ax² প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় -5 এবং -7 হলে a ও b এর মান নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে যে সূত্রটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম আলফা ইন্টু বিটার মান হয় c/a, এই সূত্রটি কাজে লাগাবো। এখানে আলফা মানে হচ্ছে -5 এবং বিটা মানে -7। তাহলে এই সূত্র অনুযায়ী -5 ইন্টু -7 এর মান হয়ে যাবে c মানে এখানে কত 35 এবং a মানে a। তাহলে -5 এর সাথে -7 গুণ করলে হবে +35 এবং এখানে ছিল 35/a। এখান থেকে বলা যায় a এর মান হয়ে যাবে 35/35। এর উত্তর হবে 1। তাহলে a এর মান পেয়ে গেলাম আমরা কত 1। এখান থেকে আমরা b এর মান বের করতে পারবো। b এর মান বের করার জন্য আমরা আরেকটি সূত্র ব্যবহার করব। সেই সূত্রটি হলো একটি বীজ যদি আলফা হয় এবং অপর বীজ যদি বিটা হয় এদের যোগফল হয়ে যায় -b/a। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, আলফার মান কত ছিল -5, তার মানে এই সূত্র থেকে -5 প্লাস বিটার মান -7 এ দুটি যোগ করলে -b এর মান কত আমরা জানি না, বের করব -b এবং a এর মান আমরা বের করেছিলাম কত 1। এবার এই দুটি সংখ্যা যোগ করলে হয়ে যায় -12, এটি ছিল -b এর সমান। অতএব এই সমীকরণের উভয় পাশে যদি -1 দিয়ে আমরা গুণ করি তাহলে b এর মান হয়ে যাবে 12। এক্ষেত্রে আমাদের মান পেয়ে গেলাম a এর মান 1 এবং b এর মান 12।